তারা আজকে এই যে মামলা, সেই মামলায় রাজ্য সরকার অর্থাৎ কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে ইডির আধিকারিকদের বিরুদ্ধে যে চারটি এফআইআর করা হয়েছিল, সেই 4টি এফআইআরই স্থগিতাদেশের নির্দেশ দিল। অর্থাৎ এই 4টে এফআইআর এর কোনোটাতেই এখন পুলিশ কোনো তদন্ত করতে পারবে না। এটা একদম সরাসরি অর্ডার আজকে। এছাড়াও আজকে তাদের পর্যবেক্ষণ রয়েছে, আরো কিছু অর্ডার রয়েছে। যে অর্ডারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ সব এবং নথিপত্র যা আছে এখন সেগুলো সব সংরক্ষণ করতে হবে এবং সব পক্ষকে নোটিশ দিতে হবে, সব পক্ষ তাদের বক্তব্য জানাবে এবং প্রায় 3 সপ্তাহ পর আগামী 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। আমি তোমাকে বলি আজকে যেটা মূলত মামলায় যেটা মূলত উঠে এসছে, সেখানে এই মামলার পরপর কয়েকটা বিষয় উঠে আসে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই মামলায় যেটা ইডির তরফ থেকে আজকে বারবার দাবি করা হয়েছিল যে এই এমন একটা ঘটনা ঘটেছে কলকাতায় যে যেখানে ইডি রেড করতে গেছিল একটি কয়লা পাচার কাণ্ডের তদন্তে, এবং সেই তদন্তে রেড করতে গিয়ে তারা যেহেতু এই কয়লা পাচার কাণ্ডের টাকা পৌঁছে গেছে হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছে, সেই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে তারা আইপ্যাকের ডিরেক্টর তার বাড়িতে লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে এবং আইপ্যাকের অফিস সল্টলেক সেক্টর 5-এ সেখানে তদন্ত করতে যায় এবং তল্লাশি চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান এবং তার সঙ্গে পুলিশ অফিসাররা পৌঁছান এবং পৌঁছে গিয়ে তাদের তদন্তের কাজে বাধা দেওয়া হয়। তারা তদন্ত চলাকালীন যে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেছিলেন সেই সমস্ত নথিপত্র মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে সেই সমস্ত জিনিসপত্র তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যান এবং তারপরে তারা আর কোনো কিছু বাজেয়াপ্ত না করে তদন্তের কাজ থামিয়ে দেন। এইটা নিয়ে যেটা আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি ইডির পক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি সুপ্রিম কোর্টে বলেন যে এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ আরো সাহস পেয়ে যাবে এবং এই রকমের ঘটনা ঘটবে এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতায় তারপরে তারা গিয়ে ধর্নায় বসে পড়বেন। তো এটাকে চলতে দেওয়া যায় না। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তো সেক্ষেত্রে তুষার মেহতার এই বক্তব্য ছিল এবং একইভাবে ইডির তরফ থেকে আরেকজন আইনজীবী তিনি এসবি রাজু যিনি দাঁড়িয়েছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তার দাবি ছিল যে এই পুরো ঘটনার সরাসরি অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও, এবং একই সঙ্গে অভিযোগ হচ্ছে গিয়ে রাজ্যের ডিজির বিরুদ্ধে, কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে। তাহলে এই হাই অফিসিয়ালদের বিরুদ্ধে যেখানে অভিযোগ এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ, সেখানে এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া উচিত। এবং শুধুমাত্র তাই নয়, এই রাজ্যে অতীতে কতবার কিভাবে কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, ইডির এবং কেন্দ্রের আইনজীবীদের তরফ থেকে সেই উদাহরণও আজকে আদালতে বারবার তুলে ধরা হয়। সেই 2019 সালে রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই অফিসাররা তল্লাশি অভিযান এবং রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গেছিলেন, সেই সময় সিবিআই অফিসারদেরকে পুলিশ ডিটেইন করে সেক্টর সরণি থানায় তুলে এনেছিল। সেই ঘটনাও আজকে এজলাসে ইডির আইনজীবীরা তুলে ধরেন। এই সব কিছুর পরে তারা যেটা দাবি করেন যে মামলায় শুধু সিবিআই তদন্ত দিলে হবে না, এই সিবিআই কে বাইরের রাজ্য থেকে এই তদন্ত কন্ডাক্ট করতে দেওয়ার অনুমতি দিতে হবে। অর্থাৎ সিবিআই বাইরের রাজ্য থেকে এই ঘটনা তদন্ত করবে। মানে এই ঘটনার যাবতীয় কোর্ট অফিস বা যাবতীয় ডাকাডাকি আদালতে পেশ করা এগুলো সব বাইরের রাজ্য হবে। মানে এই রাজ্যতে বসে যাতে সিবিআই কে তদন্ত না করতে হয়, তার কারণ হচ্ছে কি ইডির আইনজীবীদের যেটা দাবি যে এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি গুলোর সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য যে পরিবেশ সেটা নেই। এটা একদম আজকে ইডির আইনজীবীরা তাদের
বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেন বা একটা অভিযোগ করেন সুপ্রিম কোর্টের কাছে, তুমি বলতে পারো। এবং তারপরে তাদের দাবিটা হচ্ছে যে এই ঘটনার সিবিআই তদন্ত দিতে হবে এবং সেই সিবিআই তদন্ত যেন বাইরের রাজ্য থেকে হয়। এর পাশাপাশি তোমাকে আমি যেটা বলি, আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মামলা চলাকালীন উঠে আসে এবং সেই মামলা চলাকালীন যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে সেটাতে বিচারপতিরা তাদের অবজারভেশনে যেটা বলেন যে যে কোন কেন্দ্রীয় এজেন্সি কোন রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এই সঙ্গে সঙ্গে তারপরে তারা এটাও বলেন যে এটা যেমন ঠিক, তারপর এটাও ঠিক যে কোথাও যদি কেন্দ্রীয় এজেন্সি সঠিকভাবে তদন্তের প্রয়োজন আছে বলে মনে করে এবং তারা তদন্ত করতে শুরু করে, তাহলে রাজনৈতিক উদ্দেশ্যে তারা তদন্ত করছে এইটাও বলা যায় না। মানে এইভাবে তদন্তকারী সংস্থাকে থামিয়েও দেওয়া যায় না। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে আরো যেটা বলেন যে যাতে কোনোভাবে একটি সংস্থার তদন্তে আরেকটি সংস্থা হস্তক্ষেপ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কি, কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থা যেন হস্তক্ষেপ করতে না পারে। এখানে অভিযোগ উঠেছে যে ইডির তদন্তে পুলিশ হস্তক্ষেপ করেছে, বাধা দিয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে এটা নিশ্চিত করতে হবে যাতে এটা একটা সংস্থা আর একটা সংস্থার তদন্তে হস্তক্ষেপ করতে না পারে। এই বলে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আজকে যেটা রয়েছে যে প্রত্যেকটা সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং এই ধরনের সংস্থাগুলো তাদের যে সুরক্ষা রয়েছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে যেহেতু তারা কাজ করে, ফলে তাদের সেই আইনি সুরক্ষাটাকে তারা ঢাল হিসাবে যাতে ব্যবহার করতে না পারে সেটাও দেখতে হবে। মানে কোথাও যদি কেউ অপরাধ করে থাকে এবং সেই ক্ষেত্রে রাজ্যের যে আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ ল এনফোর্সমেন্ট এজেন্সি, রাজ্যের ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে পুলিশ, সেখানে পুলিশ তার যে প্রোটেকশন রয়েছে বা তার যে কাজ করার অধিকার রয়েছে সেই প্রোটেকশন বা কাজ করার অধিকারটাকে তারা যেন কোনোভাবে অপরাধীদের সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করতে না পারে বা তাতে নিজেদের একাধিক গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে উঠে আসছে অতনু আজকের এই শুনানিতে। প্রশ্ন করছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোটা ঘটনায় আদালতের অবজারভেশনের একটা লাইন পড়ছি আমি, দেয়ার আর লার্জার কোশ্চেন, আরো বৃহত্তর প্রশ্ন হলো which emerge and if not answered shall lead to lawlessness, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে যদি এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া যায়। কোন প্রশ্নের কথা বলছেন জাস্টিস মিশ্র? তিনি বলছেন ইফ সেন্ট্রাল এজেন্সিজ আর ওয়ার্কিং বোনাফাইড, যদি সেন্ট্রাল এজেন্সি গুলো কাজ করছে, তদন্ত করছে নিজেদের, টু প্রুভ আ সিরিয়াস অফেন্স, একটা সিরিয়াস অফেন্স হয়েছে, একটা অপরাধ হয়েছে, সেটা সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, সেই সময় কি হচ্ছে question arise, can there be obstruction by a party activity? একটা পলিটিক্যাল পার্টির নেতা এসে সেটা আটকে দিতে পারেন? এটা কখনো হতে পারে? এটা প্রশ্ন করছেন সুপ্রিম কোর্ট। ইস্যু নোটিস টু দা রেসপন্ডেন্ট, নোটিস ইস্যু করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাকিদের। আমি মণিশঙ্কর দার কাছে আসবো। এই কমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন মণিশঙ্কর দা? জাস্টিস মিশ্র বলছেন গোটা দেশে ললেসনেস হয়ে যাবে যদি এটা চলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন। মানে উনি একটা ললেসনেস এর উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন না, আমি বলছি যে কি হতে পারে আর কি হবে পুরোটাই তুমি বলে দিলে তো হবে না। ললেসনেস হতে পারে, আমি বলছি জাস্টিস বলেছে সেগুলো, আমি চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, এগুলো কি আমি যদি বলি সে কি আমাকে কেউ বলবে তুমি ভুল বলছো? এগুলো তো ঠিক কথায়। একজন ইনভেস্টিগেশন এজেন্সিকে বাধা দেওয়া সেটা অন্যায়, সেটা তো ঠিক কথায়। কিন্তু তুমি যে কথাটা কোট করলে না যে বোনাফাইডনেস, সেই বোনাফাইডনেসটা দেখার জন্যই কিন্তু ইডি কতটা তার বোনাফাইডলি ভাবে সেই ইনভেস্টিগেশন করতে গেছিল, সেইটা তুমি যেটা বললে সেটা একদম কারেক্ট কথা। আমার কথা হচ্ছে আমি গতকালকে বলেছিলাম যে আর্টিকেল 32 এ তারা একটা মামলা করেছিল, আজকে আমি শুনলাম যে আর্টিকেল 32 এই মামলাটা শুনানি হচ্ছিল। দেখো এখানে যখন শুনানি হচ্ছিল তখন আমি বলছি না যে আমি নিরপেক্ষ বিচার চাই, শাস্তি হলে হবে, জেল হলে হবে, কিন্তু যেটা শুনলাম সেটা হচ্ছে যে 6:15 নাগাদ সকালবেলা ইডি সেখানে গেছিল, মমতা ব্যানার্জি তার 5 থেকে 5.5 ঘন্টা পরে সেখানে গেছিল। পঞ্চনামা একটা তৈরি হয়েছিল। আজকে সেকশন 105 বিএনএসএস কোট করে বলেছিলেন কপিল সিব্বল যে সেখানে বলা হচ্ছে যে পঞ্চনামায় সেখানে সার্চ হবে, সিজার হবে এবং ইলেকট্রনিক্স ডিভাইসে পুরোটা ওখানে
আবার ওখানে পঞ্চনামাতে আজকে কোর্ট করে কপিল সিব্বল বলছেন যে ইডি যখন সার্চ সিজার করছে তাদের বলছে কোনো ঝামেলা হয়নি, ঝঞ্ঝাট হয়নি, তারা পিসফুলি সেটা করছিল। তার মানে কিছুটা তারা করেছে, কিন্তু সেটা ওখানে ফরওয়ার্ড করার কথা সেটা ফরওয়ার্ড করেনি। তখন একবার জাস্টিস একবার প্রশ্ন করলেন কি জন্য গেছিলেন সেখানে, বললো কোল স্ক্যামের ইনভেস্টিগেশন করতে গেছিল। সেখানে কোর্ট করা হলো যে 24শে ফেব্রুয়ারি 2024 লাস্ট সেখানে কোল স্ক্যামের ইনভেস্টিগেশনটা করার কোনো কিছু হয়নি। তখন যিনি তুষার মেহতা ছিলেন লার্নেট, তিনি বলছেন না এটা আপনি মিসলিড করছেন, এটা ভুল বলছেন। না মিসলিড কেন, আপনার পিটিশনে আপনি সেটা বলেছেন, সেটা খাতা নিয়ে দেখিয়ে দিয়েছে। তার মানে একটা 20 সালের একটা ইনভেস্টিগেশন, সেইটাকে 24 সালে মোটামুটি কনক্লুশন করেছে। যারা প্রাইম অ্যাকিউজ তারা কোথাও অ্যারেস্ট হলো না, তাদের 15,000 কোটি টাকা নিয়ে তারা নিয়েছিল, সেটার অপদার্থ ইডি সিবিআই তারা কোনো জেলেও ঢুকাতে পারলো না। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কোলটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল সিআইএসএফ দ্বারা কিন্তু পরিচালিত। আমার বাবা কোল ইন্ডিয়ায় চাকরি করতেন, আমি জানি কথাটা। আমরা সেটাই দেখতে চাই। দেখুন পুরো পার্টটাতে কি আছে, হয় ইডি জিতবে, না হলে তৃণমূল কংগ্রেস জিতবে বা মমতা জিতবে। ইডি জিতলে কি হবে, সিবিআই তদন্ত হবে। মমতা ব্যানার্জি জিতলে কি হবে, তদন্তটা হবে না। সিবিআই তদন্ত নিয়ে মানুষের যে হাসি আজ 14 সাল থেকে চলছে। একটা কথা বলুন মণিশঙ্কর, আপনি বললেন তো, এবার আমি একটা প্রশ্ন করবো, অ্যাডিশনাল প্রশ্ন করবো। আপনি হাসির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ফাইল নিয়ে পালিয়ে গেলেন মণিশঙ্কর দা, মানুষ সেটাতেও হাসছে। হ্যাঁ, কিভাবে সেই ছবিগুলো চলছে। আমার কথা হচ্ছে আপনি একটা কথা বললেন, আপনি বললেন যে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল মেনশন করেছে ইডি কিভাবে সিস্টেমের গ্রস ভায়োলেশন করেছে। আপনি বললেন, আপনাকে বলছি, আপনার কথা কোট করছি আমি, ইডির গ্রস ভায়োলেশন সিস্টেমে হয়েছে বলে আজকে পুলিশ 3টে এফআইআর করেছিল। ইডি বেআইনি ভাবে ওখানে তদন্ত করতে গেছে, আপনার কথা মতো গ্রস ভায়োলেশন করেছে, এটা কপিল সিব্বল বললেন কোর্টে। 3টে এফআইআর তো স্টে হয়ে গিয়েছে। এই কথাগুলো তুমি কি আইনজীবী হিসেবে, আরে আপনি বলছেন তো গ্রস ভায়োলেশন মানে তো বেআইনি, ভায়োলেশন অফ ল মানে বেআইনি কিনা। আমি আইনজীবী নয়, কিন্তু তার মানে আমার এফআইআর করেছেন আপনার পুলিশ, 3টে এফআইআর স্টে হয়ে গিয়েছে, বলতে পারো না, এটা তো লজ্জাজনক। আপনারা তার মানে যে এফআইআর করেছেন তাতে কোনো ম্যাটার নেই। তাহলে একটা মিনিমাম প্রিলিমিনারি ল পড়ো, স্টে হওয়া মানে খতম হয়ে যায় না। এফআইআর হয়েছে, স্টে হয়েছে কেন, স্টে হতো না যদি এফআইআর ঠিক থাকতো। বেসিক ল পড়া দরকার নেই। গতকাল তোমরা এখানে তোমরা ব্রেকিং নিউজ করতে গিয়ে এক লাইন বলবো, ব্রেকিং নিউজ করতে গেলে তৃণমূলের মামলা খারিজ হয়ে গেছে। মামলা ডিসপোজ হয়েছে তো, ডিসপোজাল। আপনি একটা কথা আমাকে বলুন, যদি এফআইআর এ ম্যাটার থাকতো তাহলে স্টে হতো কেন? জাজ বুঝতে পারেননি, আপনি কি জাস্টিসের চেয়ে বেশি বোঝেন? মানে খারিজ নয়, তা স্টে হয়েছে কেন, হলো কেন, মানে খারিজ স্টে হবে কেন? আরে স্টে হয়েছে মানে কি? সুপ্রিম কোর্ট যদি একটা মামলা ইন্টারফেয়ার করে টাইম বেসিস স্টে দিতে পারে। হয়েছে পরে তোমরা কম্পিটিশন আবার 10 মিনিট বাদে বলবেন। তৃণমূলের মামলা বিচারপতি মিশ্র বললেন কেন স্টুডিও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, একটা গরম পরিবেশ তৈরি হচ্ছে। এটা হওয়ারই ছিল, কারণ আছে কানের গোড়ায় কষিয়া একটা চর পড়েছে তৃণমূলের, তারপর কানের গোড়া তো গরম ছিলই, তো স্বাভাবিকভাবে স্টুডিও গরম হবে সেটা বোঝা যাচ্ছিল। তো তৃণমূলকে কনগ্রাচুলেশন, তৃণমূল যা চেয়েছিল তাই তো পেয়েছে মনিদার কথার মতো। তো তৃণমূলের জন্য এই জয়ের জন্য আপনাকে অভিনন্দন, শুভনন্দন জানাচ্ছি। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রমাণিত হয়ে গেল উনি চোরেদের এনার্জি, উনি ডাকাতদের এনার্জি, উনি ছিনতাইবাজদের এনার্জি, উনি পকেটমারদের এনার্জি, এবং মনিরার মতো অনেক শয় শয় লোকের তাদেরও এনার্জি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা প্রথমেই ঘটনা ঘটালেন? তা কিন্তু নয়। আমি একদম ছবি তুলে দেখাচ্ছি। রাজীব কুমারকে ধরতে যখন সিবিআই এসেছিল তখন ধর্ণা দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একগাদা আমলা আর ওনার দলের নেতা মন্ত্রীদের নিয়ে। তারপর আবার উনি চলে গেছিলেন নিজাম প্যালেসে, সেখানে ববি হাকিমকে ধরেছিল বলে ওইখানে ধর্ণা দিতে চলে গেছিলেন এর আগে। তারপর আমরা দেখি সন্দেশকারীতে, ওখানে তো আলাদা লেভেলের জায়গায় চলে যায়, একদম রক্তাক্ত ছবি দেখাতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। কারণ ইডি অফিসারদের উপর এরকম ভাবে আক্রমণ হয়, সেন্ট্রাল ফোর্সের উপর এইভাবে আক্রমণ হয়, তৃণমূলের বদান্য দেওয়া হয়, তৃণমূল সেটা করায়, এবং মমতা ব্যানার্জি সেটার বিরুদ্ধে কিন্তু কথা বলেননি। তারপর আমরা দেখি কি 2024 সালে এনআইএ এর উপর আক্রমণ, একটা ব্লাস্ট কেসে ইনভেস্টিগেশন করতে আসছে, বোম ব্লাস্টের কেস, সেখানে এনআইএ এর উপর আক্রমণ কারা করলো? তৃণমূলের লোকজন করলো, এবং কুণাল কুমার ঘোষ বলে দিল যে এনআইএ যদি কাউকে ডাকে তাকে যেতে হবে না, এটা কুণাল কুমার ঘোষ ঠিক করে দেবে। আমি বলছি লোপাট বিভূষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং আজকে সুপ্রিম কোর্ট কি বলে দিল যে যদি এভাবে বিষয়গুলো চলতে থাকে সারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। একটা রাজ্য কোনো ফেডারেল স্ট্রাকচার মানে না,
কোনো আইন মানে না, কোনো কানুন মানে না, কিচ্ছু মানে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোপাট বিভূষণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নাকি এলএলবি করেছেন, কিন্তু তাও তিনি কালীঘাটের পাঁচালী অনুযায়ী মনে করেন এই রাজ্যটা চলবে। নয়তো উনি ইডি রেডের সময় কি করে উচ্চ পদস্থ পুলিশ অফিসারদের নিয়ে ওখানে গেলেন, এবং খালি তাই নয়, তারপরে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর লেভেলটাকে সেই লেভেল অতিক্রান্ত করে নেমে গেছে এই তৃণমূল কংগ্রেস। মানে নর্দমা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি পরিষ্কার, বলতে আমি বাধ্য হচ্ছি। নয়তো এই ধরনের নোংরা কাজকর্ম আর কোথাও দেখবেন না আপনি। নয়তো যদি তা না হতো তাহলে সুপ্রিম কোর্ট আজকে এই ধরনের অবজারভেশন রাখতো না। এখানে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে কি করেছে? সিসিটিভি যে ফুটেজ গুলো, যেগুলো আজকে সুপ্রিম কোর্ট বললো সংরক্ষণ করতে হবে, সেইগুলো তুলে নিয়ে চলে গেছে পুলিশকে দিয়ে। গতকাল হাইকোর্টে বলা হয়েছে একই কথা, ইডির তরফ থেকে যে সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গেছে। এই যে লোপাট বিভূষণ মুখ্যমন্ত্রী এবং লোপাট সাথী পুলিশ, আমরা আরজিকরের ক্ষেত্রেও দেখেছিলাম কি সুন্দর করে এরা তথ্য প্রমাণ লোপাট করতে পারে। এই যে পুলিশ তথ্য প্রমাণগুলো লোপাট করবে না, তার গ্যারেন্টি কি? তথ্য প্রমাণ লোপাট করার জন্য আমি স্পেসিফিক অভিযোগ করছি, তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশ, লোপাট সাথী পুলিশ এফআইআর দায়ের করে এই তথ্যগুলো সব তুলে নিয়ে গেছে, সিসিটিভি এবং অন্যান্য জিনিস, এবং যে ফাইলগুলো মুখ্যমন্ত্রী তুলে নিয়ে গেছে সেগুলোও কিন্তু সংরক্ষণ করতে বলা হয়েছে। কিন্তু ওই ফাইল কতটা সংরক্ষিত থাকবে আমরা সন্দেহ। আমরা দেখলাম ডাই ফাইল ভরা হয়েছে গাড়িতে, সেই ফাইলের উপর ফেব্রুয়ারি 2022 লেখা, সেই ফাইলের উপর ইউথ অ্যাফেয়ার্স মিনিস্ট্রি লেখা। ওখান থেকে 4টে ফাইল সরে গেলে বা একটা ফাইলের মধ্যে থেকে 4টে কাগজ সরে গেলে তুমি আমি ইডি কি করে বুঝবো? কারণ আপনারা বুঝুন দর্শক বন্ধুরা, পঞ্চনামাটা বানানো অব্দি যেতেই দেওয়া হয়নি। যত ফাইল বা ফোল্ডার যা সব ইডি জোগাড় করে রেখেছিল ওখানে খুঁজে, সেগুলো সব গিয়ে ডাকাতি করে বেরিয়ে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের পুলিশ। এটা হচ্ছে অভিযোগ। মানে ভাবতে পারছেন একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ, এর থেকে নিকৃষ্টতম বিষয় কি হতে পারে? এবং তারা তৃণমূলের প্রতিনিধি আছেন সেইটা সংবাদে ফলো করাচ্ছে। কি বলে আমি তুমি তো এই প্রথম শুনলে যে ইডির ফোনটাও নাকি নিয়ে গেছে। হ্যাঁ, আমরা আলোচনাটাতে যে অ্যাঙ্গেলে যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে সুপ্রিম কোর্টের আজকের যে অবস্থান হয়েছে, হয়তো টেকনিক্যালি তারা ঠিক আছেন, কিন্তু সাধারণ মানুষের এক্সপেকটেশন কিন্তু ফুলফিল হয়নি। পরিষ্কার বলছি, এত বড় একটা অপরাধ সংগঠিত করার পর রাজ্যের 2-3 আইপিএস অফিসারের বিরুদ্ধে আরো কড়া অবস্থান বাংলার মানুষ এক্সপেক্ট করছিল। কিন্তু এটা না হওয়ার পেছনে কারণ কি? আমি কিশোর রায়ের, আমার হাতে একটা ডকুমেন্ট রয়েছে, আমি ডকুমেন্টটা চাইলে তোমাকে পাঠিয়ে দেবো। 17ই অক্টোবর এই 2025 সুপ্রিম কোর্টে সিবিআই গিয়েছিল রাজীব কুমারের বেল ক্যান্সেলেশনের জন্য, মনে আছে তোমার? এবং তারপর সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ বলেছিলেন 6 বছর বাদে এসছেন বেল ক্যান্সেলেশনের জন্য। একটা বাড়ির, একটা পরিবারের একটা লুম্পেন যখন তৈরি হয় না, তখন তার পেছনে পরিবারের কোনো আশকারা থাকলে তখন সেই লুম্পেন একটা গ্রেটার লুম্পেন তৈরি হয়ে যায়। এখানে ইনডিসিপ্লিন একজন আইপিএস অফিসার, যাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সারদা নথি 2013-14 পর থেকে সরিয়েছেন, তাকে বাড়তে দিয়েছে কিন্তু সিবিআই। আমি তোমাকে একটা ছোট্ট তথ্য দিয়ে এটা বাংলার মানুষের, রিপাবলিক বাংলার দর্শকদের একটু জেনে রাখা দরকার আছে। 17ই অক্টোবর যে শুনানিটাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেল ক্যান্সেলেশনের ব্যাপারটা পুরো ডিসকাস করে দিয়েছেন, সেইখানে লাস্ট প্যারা একটা মামলাটা ঠিক 8 সপ্তাহ মধ্যে, অর্থাৎ 17ই ডিসেম্বর 2025 সুপ্রিম কোর্টের শুনানি হবে। রাজীব কুমার যে আদালত অবমাননা করেছেন, তুমি জানো, কিশোর শুনলে অবাক হয়ে যাবে, সেটা নিয়ে না সিবিআই না কেউ মুভ করেনি সুপ্রিম কোর্টে 2 মাস হয়ে যাওয়ার পর। অর্থাৎ রাজীব কুমার যে কন্টেম্প্ট করেছিলেন, আদালত অবমাননা করেছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারিখ দিয়ে দিচ্ছেন 17ই অক্টোবর, 2 সপ্তাহের মধ্যে শুনানি হবে। সেটা নিয়ে সিবিআই যে সাসপেনশনের জন্য রাজীব কুমারের জন্য বলেছেন আজকে মামলা সকালবেলা, আজকে বলো তো এটা শুনতে ভালো লাগবে, দুপক্ষকে নোটিশ দিয়ে হলো 23 ফেব্রুয়ারি শুনানি হবে। কেউ আমরা ভেবে দেখেছি যে 31শে জানুয়ারি রাজীব কুমারের রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা কোনো আলোচনা করছি? অথচ তারপরে 23 ফেব্রুয়ারি ডেট উঠবে, আবার তারিখ পে তারিখের গর্তে চলে যাবে। যেভাবে অভয় হত্যাকাণ্ড তারিখ পে তারিখের কালচারে চলে গেছে, যেভাবে জাস্টিস চন্দ্রচূড় মানে অভয় হত্যাকাণ্ডটাকে গুলিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, সুপ্রিম কোর্টে খুব বেশি কিছু হবে না। বাংলার মানুষের একটা দুর্ভাগ্য কপালে থাকবে। তুমি একটা কথা বলছিলে না যে মুখ পুড়েছে রাজ্য সরকারের, মুখ আছে নাকি? কতবার মামলায় হেরেছে তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, কটা মামলায় হেরেছে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা যে মন্তব্য করতে বাধ্য হচ্ছেন, অ্যালার্মিং, ডিস্টার্বিং সিচুয়েশন, অভয় হত্যাকাণ্ড থেকে আজকের এই আইপ্যাক কাণ্ড নিয়ে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই পর্যায়ে পৌঁছতে হয়েছে?
এটা কার? আমাদের পশ্চিমবঙ্গের ভাগ্য। প্রত্যেক বাঙালি কি অপরাধী? বনিতা কি অপরাধী? না, কেউ অপরাধী নয়। আজকে সিবিআই না সন্ময়দা, আপনি কনক্লুসিভ পার্টটা বলুন, এর থেকে কি বুঝছেন? মানে এই যে বললেন আপনি, না, আমি যেটা এর থেকে কি বুঝছেন আপনি? না, আমি যেটা বুঝছি অপরাধীকে আগে শাস্তি দেওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে কেন? মানে না, মমতা শোনো, তাহলে কি সেটা তো হাস্যকর অপরাধ হচ্ছে না। না? আমি তো আবার নারদা বলছি মামলা, CBI সারদা মামলা, আমি তো আবার গরু মামলা, বলছি, বালি মামলা, আজকে প্রত্যেকটা বনিদা, আমি বনিদা আমি আপনাকে বলিনি, বনিদা আপনাকে বলিনি। এটা নতুন নতুন আজকে 2026, 2013-14 থেকে যে চিট ফান্ড স্ক্যামের মামলা চলেছে, কি তার গতি হচ্ছে বলুন? আজকে রোজ ভ্যালি নিয়ে আবার রিটার্ন করে সিবিআই অ্যাসেট নিয়ে ডিসপোজাল নিয়ে চলছে। এটা তো क्या प्रदर्शन अब हाईकोर्ट के अंदर होंगे? जंतर मंतर बना दोगे आप हाईकोर्ट? ऐसा लगता है कि रोहिंग्या से तो बहुत प्यार है ममता बनर्जी को, लेकिन भारत की जो केंद्रीय जांच एजेंसियां हैं उनसे बड़ी दुश्मनी है, नफरत। ऑब्स्ट्रक्टिंग अ पब्लिक सर्वेंट itself under the new law of BNS is a crime. ये धारा 224, 221, 186 पुरानी आईपीसी में obstructing the public servant is a crime. It goes a very long way to give a clear picture that today's Mamta Banerjee does not believe in the Constitution of India. She does not believe in the Supreme Court and the High Court. সংবিধানকে অপমান করছেন মমতা ব্যানার্জি। আমি আসবো না। ইডির তরফ থেকে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে, আদালতে জমা দেওয়া হয়েছে হাইকোর্টে। তৃণমূলের লিগাল সেলের তরফ থেকে হোয়াটসঅ্যাপে বলা হয়েছে এত নম্বর কোর্টে এতটার সময় এই শুনানিটা হবে, আপনারা সবাই চলে আসুন। এবং তারপরে কোর্টের গেট নম্বর বি না গেট নম্বর কততে চলে আসুন, গাড়ি থাকবে, মমতা ব্যানার্জির র্যালিতে যেতে হবে সবাইকে। তারপর কি ঝামেলা হয় আমরা দেখেছি, এবং শুনানি তারপর একজন করতে হয়, তারপর পরবর্তীকালে শুনানি হয়। সাংবিধানিক ভাবে একটা কোর্ট রুমকে, একটা কোর্টের হিয়ারিং কে বিধ্বস্ত করা থেকে শুরু করে ফাইল নিয়ে পালিয়ে যাওয়া, সম্পূর্ণভাবে অসাংবিধানিক আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিগ্যাল সেল, মানে আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি আমাদের অনেক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে এরকম অনেক গ্রুপ আছে যারা তৃণমূল করেন বা তৃণমূল পন্থী যারা অ্যাডভোকেট, তাদের নিজস্ব কিছু গ্রুপ আছে, সেই গ্রুপে মেসেজ যায় যে আপনারা সবাই অমুক মামলা অমুক কোর্টে হচ্ছে, আপনারা সবাই আসুন। আমি জানি না এর পেছনে কারণ কি উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করেছেন আমি জানি না, হয়তো অ্যাডজর্নমেন্টের জন্যই করেছিলেন, আমার জানা নেই সেই বিষয়টা। যদিও পরবর্তীকালে অনেকে বলেছে, কালকে মনুশঙ্কর দাও বলেছেন যে গতকালও তো ইডি অ্যাডজর্নমেন্টে নিলেন, তাহলে আগের দিনও অ্যাডজর্নমেন্টে নিত, অসুবিধাটা কোথায়? কিন্তু তার মানে এটা নয়, বনিতা ভুলে যাচ্ছেন, অ্যাডজর্নমেন্ট নেওয়ার মানে এটা নয় যে আমি 100 জন বা 1000 জন বা 500 জনকে আমি মেসেজ করে করে ডাকবো আপনারা এই মামলাটাতে আসুন, এসে গন্ডগোল করুন যাতে অ্যাডজর্নমেন্টটা হয়। দুটোর ওয়েটা কিন্তু অন্য। আচ্ছা, যে ইনফরমেশনটা দিচ্ছিল সেটা আমি একটু স্পেসিফাই করি। 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলা হয়েছে, হলফনামা দিতে বলা হয়েছে, এবং ইডি যখন বৈধ অর্ডার নিয়ে, বৈধ হলফনামা নিয়ে, বৈধ অথরাইজেশন লেটার নিয়ে যখন তারা কোনো ইনভেস্টিগেশন করতে যায় সেটা সম্পূর্ণ লিগাল, সেখানে হস্তক্ষেপ করার রাইট কারণ নেই। পাশাপাশি এটাও বলেছেন সুপ্রিম কোর্ট যে কোনো রাজনৈতিক নথিতে হাত দেওয়ার রাইটও ইডির নেই, দুটোই বলেছেন। এবং ইডির বিরুদ্ধে যে এফআইআর গুলো করা হয়েছিল শেক্সপিয়ার সরণি এবং ইলেকট্রনিক্স পিএস এর দ্বারা, আমি বলে রাখি এই এফআইআর গুলো কিন্তু শতপ্রণোদিত ভাবে এফআইআর করা, মানে সুমোটো গেছে, মানে শেক্সপিয়ার সরণি, ইলেকট্রনিক্স পিএস এবং হচ্ছে আপনার ইলেকট্রনিক্স পিএস এবং শেক্সপিয়ার সরণি পিএস, দুটো পিএসই কিন্তু শতপ্রণোদিত ভাবে এই এফআইআর গুলো করেছেন। মানে আমরা যে বলে থাকি যে পুলিশ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস, এটা বোধহয় একদম প্রমাণ করে দিলেন, মানে একদম কোয়েশ্চেন অ্যান্ড আনসার হয়ে গেল বিষয়টা, দিল সুপ্রিম কোর্ট। এবং ঠিক সেম ফুটে যখন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মাননীয় অ্যাডভোকেট, তার হয়ে যিনি সওয়াল করছিলেন, যিনি অ্যাডভোকেট, তারা যখন বলেন যে ঠিক আছে তাহলে আমাদের ক্ষেত্রে ডিসি সাউথ এবং রাজীব কুমারের এগেইনস্টে যে অ্যালিগেশন গুলো আসছে সেগুলোকে স্থগিত করে দেওয়া হোক, নো কোয়ার্সিভ অ্যাকশন শুড বি টেকেন अगेंस्ट देम, যেটা বলা হয়েছিল, এই আর্জিটা রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সম্পূর্ণ খারিজ করে দেন, বলেছেন না, ইডি যদি অথরাইজেশন লেটার, সম্পূর্ণ বৈধ লেটার নিয়ে ইনভেস্টিগেশন করতে যায়, ইডি ক্যান ডু ইট। ইডি সম্পূর্ণভাবে অথরাইজেশন লেটার নিয়ে করতে গেলে করতে পারে। যখন 2019 সালে রাজীব কুমারের বাড়িতে তল্লাশি হয়, সিবিআই কে বাধা শুধু দিয়েছে এটাই নয়, সিবিআই এর অফিসারদেরকে লোকাল পিএস এ তুলেও নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি।
মনিদা একটা কথা বললেন, বোনাফাইড ইন্টেনশনের একটা বিষয়, বোনাফাইড ইন্টেনশন। তা আমার একটা কোয়েশ্চেন মনিদার কাছে, যদি বোনাফাইড ইন্টেনশনই এখানে বিচার্য বিষয় হয়, তাহলে আইপ্যাক বা আইপ্যাকের কর্ণধার মানে প্রতীক জৈন, এনারা কেন সবকিছুর পরে বা মধ্যখানে ইডির এগেনস্টে অন্য কোনো মামলা বা অন্য কোনো অ্যাকশন নিলেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয়াকে হঠাৎ করে ভোরবেলা তার ওয়ার্কআউট ছেড়ে ছুটে চলে যেতে হলো এবং ফাইলগুলোকে স্ন্যাচ করে নিতে হলো? আমি ঠিক বুঝতে পারলাম না। যদি বোনাফাইড ইন্টেনশন, যদি আমি ইন্টারফেয়ার করিনি, আপনি মনিদা আমি ইন্টারফেয়ার করিনি আপনার কথায়, আমি আশা করবো আপনি ইন্টারফেয়ার, আমি শেষ করে তারপর নিশ্চয়ই আপনি বলবেন। বোনাফাইড ইন্টেনশন যদি হয়, তাহলে ওনারও নিশ্চয়ই বোনাফাইড ইন্টেনশন থাকা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও নিশ্চয়ই করে বোনাফাইড ইন্টেনশনে গেছেন। এবার কি বলুন তো বিষয়টা, ইডি তো আর জানতো না যে হঠাৎ করে ডাকাতি করতে কেউ চলে আসবে, তাহলে আগে ভাগে লুকিয়ে ব্যাগে করে রেখে লক করে দিত। ইডি জানতো না বিষয়টা, ব্যাগে করে লুকিয়ে রাখেনি। লজিকটা হচ্ছে ইডি কেন আগে থেকে ফাইলগুলো অপেক্ষা করছিল, তারা কেন বোঝেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ফাইলগুলো নিয়ে পালিয়ে? যদি জানতো ডাকাত করবে, তাহলে হয়তো সবকিছু এক জায়গায় রেখে লক করে আশা করছি নিশ্চয়ই করবে। এবং এই যে দলদাস পুলিশ কতটা নিচে নেমে গেলে তাদের মোড়কে মুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে ডাকাতি করাতে পারে, কতটা নিকৃষ্ট জায়গায় নেমে গেলে এটা হতে পারে, এবং সুমোটো এফআইআর করতে পারে। এর থেকে লজ্জার কিছু হয় না। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছেন যে হাইকোর্টে পরিবেশ নেই মামলা হওয়ার। এ কি লজ্জার নয়? এ কি আমরা যারা অ্যাডভোকেট, যারা প্র্যাকটিস করি, আমাদের রাজ্যবাসীর কাছে লজ্জার নয়? সত্যি কথা, কথা ভুল নয়। জাস্টিস অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ মামলাটি করতে পারেননি, কিন্তু সত্যি লজ্জার বিষয়। কেন পারেননি? কারণ লিগাল সেলের গ্রুপের মাধ্যমে শয়ে শয়ে অ্যাডভোকেটদের ডেকে স্বতঃপ্রণোদিতভাবে কাজটি করানো হয়েছে। এই লজ্জা আমার, being a person of West Bengal and an advocate, as an advocate of High Court. আমি প্রশ্ন করছি, আজকে ব্রহ্মাস্ত্র নিয়ে প্রত্যেকের কাছে যাব। আজকের ব্রহ্মাস্ত্র, আজকের তৃতীয় প্রশ্ন করছি, রাজকতার চিচিং ফাঁক, মানুষ দেবে বদলের ডাক, অব্র। এরপর ফিরদৌস প্রত্যেকের কাছে অব্র। আমি যেটা আলোচনা হলো তার থেকে কয়েকটা জিনিস বুঝতে পারলাম। এর পরের বার যদি কখনো ইডি বা সিবিআই কোনো আগে ফাইল লোকা ভাই ব্যাগে, ফাইল লোকানোর থেকেও আগে একটা কাজ করতে হবে। আসার আগের দিন ভালো একটা অ্যাস্ট্রোলজার দেখিয়ে কুষ্টি দেখিয়ে বুঝতে হবে যে কি হতে চলেছে, তারপর আসতে পারবে। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ভাই, যা খুশি হতে পারে। এখানে কোর্টকে প্রসিড করতে দেওয়া হচ্ছে না একটা মামলা নিয়ে, এখানে মুখ্যমন্ত্রী গিয়ে ডাকাতি করছে, পুলিশ গিয়ে ডাকাতিকে সঙ্গ দিচ্ছে। আমরা কি দেখছি এখানে? আর ডাকাতি থেকে আমার তো আরেকটা সিনেমার কথা মনে পড়ে গেল, আমার শোলের কথা মনে পড়ে গেল। কিশোরের নিশ্চয়ই ছোটবেলায় আমরা দেখেছি সবাই শোলে। এবার তো শোলের একটা ডায়লগ ছিল যে সোজা নেই তো গব্বর আ যায়গা, গব্বর সিং আ যায়গা। এখন তো হচ্ছে ইডি সিবিআই চলে যাও, নেই তো দিদি আ যায়গা, ডাকাতি করনে আ যায়গা, এই জায়গায় চলে গেছে। কিন্তু ঠিক আছে, গব্বর সিংটাকে তো বলেছেন বেরিয়ে मैं सब लेके आया, তো গব্বর সিংটাকে সেটা তো মানুষ ভুলে গেছে। কিন্তু সাম্বা তো একজন না, সাম্বা তো অনেকে। সিপি সাম্বা, যে ডিজি সে সাম্বা, চিফ সেক্রেটারি সেও সাম্বার মতো কাজ করছেন। এতগুলো সাম্বা নিয়ে আমাদের সাম্বাদের হেড গব্বর সিং গেছেন ডাকাতি করতে। বাঁচায় কে? কোন রাজ্যে বাস করছি আমরা? এটা রাজ্য না, এটা নই রাজ্য। এবং রাজ্য নয় নই রাজ্য। কিন্তু ঠিক যেমনি ওখানে ঠাকুরের দুটো হাত ছিল না শোলেতে, তারপরও কিন্তু গব্বর সিং এর খাতমা হয়েছিল, শেষ হয়ে গেছিল গব্বর সিং। রাজনৈতিক এই যে অনাচার, এই যে অবিচার, এই যে ক্রিমিনালিটি তৃণমূল কংগ্রেস করছে, এরও কিন্তু শেষ আছে। এবার শেষ হলে আর ঘুরে দাঁড়ানোর 30 সেকেন্ড। সাংবিধানিক ভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে রাজ্যের পরিস্থিতি, তাই জন্য মানুষ কি বদলের ডাক দেবেন দেখতে পাচ্ছেন। মণিশঙ্কর দা বলছেন ইডি আগে ভাগে ফাইলগুলো প্যাক করেনি কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিল কেন? বলুন। দেখুন, প্রথমে বলি, ইডি যে সার্চ এবং সিজার করেছিল না আন্ডার সেকশন 70 অফ পিএমএলএ অ্যাক্টে, পিএমএলএ অ্যাক্টে সার্চ করার পরে সিজার করার জন্য সিজার লিস্ট তৈরি করতে হয়। অর্থাৎ সার্চ করে ধরুন 5 ঘন্টা 6 ঘন্টা সার্চ করার পরে কি কি সিজ করলো সেগুলো সিজার লিস্ট তৈরি করতে হয়, এবং সিজার লিস্টটা যার কাছ থেকে, যার পজিশন থেকে সিজ করলো তাকে হ্যান্ডেড ওভার করতে হয়। এই সেকশনটা যে সার্চ এন্ড সিজার, অর্থাৎ সার্চ করার পরে আমি একটা 10টা ফাইলের মধ্যে একটা ফাইল পেলাম, পকেটে ভরে নিয়ে চলে গেলাম, বিষয়টা এরকম একদমই নয়। সার্চ এন্ড সিজার এই সেকশনটা, অতএব সার্চ করার পরে যেগুলো সিজ করবে, সিজ আইটেম গুলো লিস্ট করতে হয়, সেই সিজার লিস্ট হ্যান্ডেড ওভার করতে হয়, তারপরে সেখান থেকে ফাইল নিয়ে আসার গল্প। ফলে
এই যে বলছেন না যে এই কটা ফাইল এই যে 5 ঘন্টা কেন লাগলো, এবং অনেকের এই বিষয়ে হয়তো বা মানে সরাসরি হয়তো নাই এক্সপিরিয়েন্স থাকতে পারে, তার কারণ হচ্ছে এই যে ধরুন সার্চ করার পরে এই যে সিজ করার সময় লাগাটাই স্বাভাবিক। শুধু তাই নয়, এই যে দেখবেন বিভিন্ন উইটনেসদের ডাকে ইডি এবং সিবিআই এর ক্ষেত্রে তারা কি করে, ইচ এন্ড এভরি স্টেটমেন্টে তারা রেকর্ড করার ফলে এই যে সার্চ করার পরে যে সিজার করার পরে সেই সিজার লিস্ট তৈরি হয়, হ্যান্ড ওভার হতে সময় লাগে, এটাই স্বাভাবিক। আর আমি 10টা ফাইলের মধ্যে 2টো ফাইল পকেটে ভরে নিয়ে চলে গেল 2টো ইডি অফিসার, এরকম করে সার্চ এন্ড সিজার আন্ডার সেকশন 17 অফ পিএমএল অ্যাক্টে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে যাওয়া উচিত, যে কোনো প্রসিডিংসে যদি প্রাইমা ফেসি কেস মেড আউট না হয় তাহলে কখনোই ইন্ট্রিম অর্ডার আদালত সাধারণভাবে দেয় না এবং দেওয়া উচিত নয়। খুব স্বাভাবিকভাবে আজকে যখন যেহেতু এফআইআর স্টে হয়েছে, প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে, এবং এই মামলায় স্টে হওয়া ছাড়া অন্য আর কি কোনো উপায় ছিল নাকি? আপনি ইডি সে পিএমএলএ অ্যাক্টে আন্ডার সেকশন 17 সার্চ করতে গেল, আপনি মনে হলো স্টেট এজেন্সিকে দিয়ে তারপরে আপনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে সেখান থেকে এভিডেন্স তুলে নিয়ে পালিয়ে এলেন, দিয়ে তাদের বিরুদ্ধে আবার এফআইআর করে দেবেন, অথচ সে এফআইআর স্টে হবে না। খেলা হচ্ছে নাকি? খুব স্বাভাবিক, ললেস মণিশঙ্কর দা, 30 seconds। এগুলো